সঙ্গে কাজ করা অভিনেত্রীদের মধ্যে সেরা 3-এর মধ্যে আমি শুভশ্রী গাঙ্গুলিকে রাখবো। আমার জীবনে গিরিশ ঘোষ রাজ, যেহেতু ও একজন নিজে ডিরেক্টর, তাই জন্য আরো সুবিধে হয়। আমার বিনোদিনী ইজ ডেফিনেটলি বুম্বাদা আর যিশু। যেমন আমার আর অনুপমের তো বিবাহিত সম্পর্ক নয়, রাইট? মানে তো সেখানে আমার অনুপমে নেওয়ার পর শিবু নিয়েছে, অনেকে নিয়েছে, হ্যাঁ, অনুপমের সঙ্গে কাজ করেছে। এখানে আমার মনে হয় বিশ্বাসটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু নিজেকে হিরোইন বলি না, আমি একজন চরিত্র হিসেবেই নিজেকে দেখতে চাই, একটা গল্পের চরিত্র আমি। সো আমার পার্শ্ব চরিত্ররা কারা কারা আছে আমার কোনো অসুবিধা নেই। দেবের সাথে, যেটা আপনি জানতে চাইছেন, যে দেবের সাথে পরবর্তীকালে আমি কাজ করব কিনা, ভালো কাজ এলে কেন করব না। দুজনের সঙ্গে কাজ করার একটা এক্সপেকটেশন এবং তারপরে সেই এক্সপেকটেশনের জায়গাটা কিভাবে ফুলফিল হলো, মানে ফুলফিল হলো বলতে শুট করার পরে একটা দুজনের সম্পর্কে একটা বিশ্লেষণ থাকে, সেই বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণ যদি সাম আপ করতে হয়, তাহলে আমার সঙ্গে কাজ করা অভিনেত্রীদের মধ্যে সেরা 3-এর মধ্যে আমি শুভশ্রী গাঙ্গুলিকে রাখবো। এই ব্যাপারে আমায় মানে 13 বছর আগে আমি যাকে গুরুস্থানীয় হিসেবে মানি, কৌশিক গঙ্গোপাধ্যায়, উনি আমায় বলেছিলেন যে মেইন স্ট্রিম কমার্শিয়াল নায়িকাদের মধ্যে ওয়াচ আউট ফর শুভশ্রী। এবং তখন কিন্তু পরিণীতা হয়নি, তখন ধূমকেতুন বলে একটি ছবির শুটিং চলছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাকে কৌশিকদা বলেছিলেন। ওটা আমার মাথায় রয়ে গেছে। পরবর্তীকালে যখন 2019-এ আই রোট রহগুরাঙ্গের নামে, আমি বিনোদিনী চরিত্রটার জন্য আমার মনে হয়েছিল শুভশ্রীকে অ্যাপ্রোচ করা দরকার। এবং ফাইনালি আমার মনে হয় যে ওরকম একজন অভিনেত্রী যার একটা তো ভবিষ্যৎবাণী ছিল, তারপরে ও নিজেকে প্রমাণ করে, ভবিষ্যৎবাণী হতেই পারে, কিন্তু আমরা অমল মজুমদারকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করতে পারি, আমরা পৃথ্বী শকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করতে পারি, কিন্তু সবাই তো সচিন হয়ে ওঠে না, বা সবাই তো কোহলি হয়ে ওঠে না। সেই যাপনটাও দেখতে হবে, প্রমাণ করার ব্যাপারটা। তো সেটা পরিণীতার পর তো আমরা সবাই জানি শুভশ্রী কেরম ভাবে নিজেকে প্রমাণ করেছে, এবং করতে 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 এই আজকের জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু 2019-এ কিন্তু আমি তার আগেই ওকে বলেছিলাম যে আমার মনে হয় বিনোদিনীকে তুই ভালো করবি। ও প্রেগনেন্সির কারণে করতে পারেনি, কিন্তু সেই খুব দৈব একটা ব্যাপার, ঘুরে ফিরে অনেক জল গড়িয়েছে, তারপর ছবি পিছিয়েছে, শেলভড হয়েছে, আবার রিভাইভড হয়েছে, ডিরেক্টর বদল হয়েও হয়নি প্রায়। তো করতে 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 গিয়ে ফাইনালি আমরা আবার একসাথে কাজ করলাম, এবং আমার অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে আই কুডন্ট হ্যাভ আস্কড ফর আ বেটার বিনোদিনী। মানে এটা যে হয়েছে, মানে খুব ভালো হয়েছে, খুব, মানে আমি প্রচন্ড স্যাটিসফাইড। আমি বলবো যে অবশ্যই একজন অভিনেত্রী হিসেবে সবসময় সৃজিতার সাথে কাজ করার মানে বাকেট লিস্টে ছিল, সেটা একটা টিক হলো। এবং আমাদের বহু বছর ধরে কথা হতো যে হ্যাঁ আমরা কাজ করব একসাথে, কিন্তু ওই সব কিছুর তো একটা সময় বাধা থাকে, ঠিক সময় ঠিক জিনিসটা হয়। এবং এত সুন্দর একটা প্রজেক্টের মাধ্যমে আমরা মানে আমরা এক হতে পেরেছি, সেটার জন্য আমি খুবই গ্রেটফুল সৃজিতার কাছে। এবং কাজ করার অভিজ্ঞতা নিয়ে মানে অনবদ্য একটা মানে অভিজ্ঞতা, বিকজ খুবই ডিফিকাল্ট একটা চরিত্র আমাকে করতে হয়েছিল এই ছবিতে। সেটার জন্য আমার খুব মানে একটু বেশি এক্সট্রা সাপোর্টের দরকার ছিল, যেটা আমি সৃজিতদার থেকে ক্রমশ সারাক্ষণ মানে সেটে মানে যত দিন গেছে, যত সময় গেছে, মানে ওই সাপোর্টটা আরো বেড়েছে। সাপোর্টের কথা এই জন্যই আমি বলছি, কারণ একটা ডিরেক্টরের ওপরে নানান রকমের মানে সব চাপটাই একজন ডিরেক্টরের ওপরেই যেহেতু থাকে, আমি বিলিভ করি আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টরসদের ওপর আরো বেশি সেই চাপটা থাকে, কারণ আমাদেরকে জিনিস দেওয়া হয় এইটুকু, কিন্তু এক্সপেক্ট করা হয় এত বড় জিনিস ডেলিভারি করবে একজন ডিরেক্টর। সো সেই জায়গা থেকে এরকম এত বড় মাপের একটা ছবি উনি তৈরি করছেন মহাপ্রভুর ওপরে, এবং এতগুলো এরা, এত কিছু জিনিস, অনেক টেকনিক্যাল জিনিস ছিল,
তো আমি অবশ্যই শুটিং করার আগে অনেকের কাছ থেকেই শুনেছিলাম যে সৃজিতা খুব চিৎকার চেঁচামেচি করে সেটে, বাট আমি জানতাম যে ডিরেক্টররা তখনই চিৎকার চেঁচামেচি করে যখন কোনো ডিপার্টমেন্টই যদি পড়াশোনা না করে আসে, মানে প্রিপারেশন না নিয়ে আসে। সেটা আমি জানতাম যে সেখানে তো আমার কোনো খামতি থাকবে না, সো বকা আমি খাবো না, সেটা নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম। বাট সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে দ্য এনভায়রনমেন্ট হি ক্রিয়েটেড ফর মি। মানে আমি যখন একটা চরিত্র করি তখন তার মধ্যেই যাপন করতে ভালোবাসি, মানে ওইটুকু সময় আমার মনে হয় যে এটা আমি এখানেই থাকবো, আমার চরিত্র থেকে মানে শর্ট কাট হয়ে গেলে যে আমি চরিত্র থেকে বেরিয়ে যাচ্ছি আবার শর্ট দিতে যাচ্ছি, ওরকম আমার খুব একটা পছন্দ না। তো সেটা সেই প্যাটার্নটা লক্ষ্য করে সৃজিতদা মানে অ্যাকশনটাও সফটলি বলতো, কাটটাও সফটলি বলতো, পিন ড্রপ সাইলেন্ট আমার সেটে থাকতো। সৃজিতদার সাথে সাথে পুরো ওনার টিম, ডিওপি টিম, আর্ট ডিরেক্টর সবাই, বিকজ যেহেতু ক্যাপ্টেন যখন যেভাবে নিজের সেটটাকে রাখে সেই এনার্জিটাই পুরো হয়, মানে বহন করে সবাই। তো সেক্ষেত্রে আমি বলবো এটা আমার খুবই আমাকে মানে আমার কাজে দিয়েছে এই এনভায়রনমেন্টটা। আর সব থেকে যেটা আমার মানে আই ফিল ব্লেসড যে আমার মনে হয় এটা সৃজিতদার লেখা বেস্ট স্ক্রিপ্ট। এইরকম স্ক্রিপ্ট আমি আগে কখনো শুনিনি। আমি যখন শুনেছিলাম আমি এখানেই বসে শুনেছিলাম ইনফ্যাক্ট। সো আমি 3 দিন ওটা থেকে বেরোতে পারিনি যে এরকম একটা মানুষের মাথা থেকে বেরোলো কি করে, এরকম একটা লেখা, এরকম একটা চিন্তা, এরকম একটা ভাবনা, মানে কি কি ভাবছিল সেই মানুষটা লেখার সময়, মানে আউটস্ট্যান্ডিং। সো আমার এক্সপিরিয়েন্স কি অসাধারণ। এই গল্পটা আমি বলতে চাইছি যে আজ থেকে বছর 10 আগে নটি বিনোদিনী বলে একটা ছবির কথা হয়েছিল, এটা কি সেই স্ক্রিপ্টটাই নাকি এটা সম্পূর্ণ অন্য কিছু? না, আজ থেকে 10 বছর আগে নটি বিনোদিনী বলে কোনো স্ক্রিপ্টের কথা নটি বিনোদিনী বলে তুমি একটা ছবি করছিলে, না করছিলাম না। সেটা নিয়ে খবরও বেরিয়েছিল। না, বেরোয়নি, মানে আমার কোট কিছু বেরোয়নি। উড়ো খবর তো আমি অনেক ছবি করেছি উড়ো খবরে, কিন্তু আমার কোট দিয়ে নটি বিনোদিনী বলে কোনো স্ক্রিপ্টে। তো এই স্ক্রিপ্টটা পরে লিখেছো, এটা নিয়ে এরকম ছবি আগে তুমি কখনো ভাবোনি? মানে বিনোদিনী নিয়ে ভেবেছিলাম, কিন্তু সেটা নটি বিনোদিনী ছিল না, সেটা ছিল বিনোদিনীরই, সেটা শুধু বিনোদিনীকে নিয়েই ছিল, কিন্তু 4টে অভিনেত্রী আমি ভেবেছিলাম যে বিনোদিনীর 4টে অ্যাসপেক্ট প্লে করবে। সেটা 2000 ওই ওরকমই 11, 12, 13 নাগাদ সেটা আনন্দবাজারে বেরিয়েছিল বড় করে, এবং 4জন, আমি সেই সময় যেই 4জনের কথা ভাবছিলাম মনে নেই আমার, একজন বোধহয় রানী মুখার্জি ছিলেন, এরকম 4জন অভিনেত্রীর কথা ভাবছিলাম যে 4টে অ্যাসপেক্ট বিনোদিনীর 4জন প্লে করবে, সেইটা বেরিয়েছিল। নটি বিনোদিনী বলে কোনো কিছু বলে। ঠিক আছে, এবার ওই গল্পটাই কি এখানে কোনো রকম ভাবে তার রেস থেকে যাচ্ছে নাকি একদম সম্পূর্ণ নতুন একটা স্ক্রিপ্ট? বিনোদিনীর জীবনটা যেহেতু সেম, তাই সম্পূর্ণ নতুন ভাবে তো বিনোদিনীর জীবন আমি ইমাজিন করতে পারবো না, রাইট? মানে আমি বিনোদিনীর জীবন সম্পূর্ণভাবে দেখি বা একাংশ দেখি, জীবনটা তো একই থাকছে। সো অবভিয়াসলি সেই জীবনটা তো একই আছে, বিনোদিনী আছেন, তিনি যা যা করেছেন এখানে তাই তাই করছেন। গিরিশ ঘোষই আছে, অন্য কোনো ঘোষ হয়ে যাননি। সো অবভিয়াসলি ওখানে ব্যাপ্তিটা অনেক বড় ছিল, কারণ ছবিটা শুধু বিনোদিনীকে নিয়েছিল, তার জীবনের নানান অ্যাসপেক্ট নিয়েছিল, তো ওটা একটা সম্পূর্ণ আলাদা স্ক্রিপ্ট ছিল। এখানে তো একটি টাইম লাইনে চৈতন্য মহাপ্রভুর গল্প বলার জন্য বিনোদিনীকে একটা ভেসেল বা কন্ডুইট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো সেই জায়গা থেকে অবভিয়াসলি এটা কমপ্লিটলি ভিন্ন একটা স্ক্রিপ্ট। আচ্ছা, ব্যক্তিগতভাবে মানে আপনি কিভাবে একটি ছবির জন্য বা এখন যে কোনো একটা চরিত্রের জন্য কিভাবে নিজেকে তৈরি করেন, আমি প্রশ্নটা করবো, বা আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আপনার জীবনে গিরিশ ঘোষ এবং তোমার জীবনে বিনোদিনী, আমি যদি এইভাবে প্রশ্নটা করি তাহলে কিভাবে থাকবে ব্যক্তিগত জীবন, বাস্তব জীবন? আমার জীবনে গিরিশ ঘোষ রাজ, যেহেতু ও একজন নিজে ডিরেক্টর, তাই জন্য আরো সুবিধে হয় সেটাতে যে সব থেকে বেশি ক্রিটিসিজমটা আমি ওর কাছ থেকে শুনতে পাই। এরকম ভাবে হাত নাড়িয়ে কেন ডায়লগটা বললে, হাতটা কেন এরকম উঠলো, যাদের ডায়লগ মুখস্থ থাকে না তারা এরকম ফলস অভিনয় করে। অ্যাট দ্য সেম টাইম যখন আমি কোনো ক্যারেক্টারের প্রিপারেশন নিই
তখন আমার বাড়িটাকে কিভাবে সামলে রাখতে হবে যাতে আমাকে ওই সময়টার মা না হতে হয় বা কারোর স্ত্রী না হতে হয় বা কারোর বৌমা না হতে হয়, সেটাও ও খুব সুন্দর করে সামলে নেয়, বিকজ ও পুরো জিনিসটা বোঝে। সো এই প্রশ্নের উত্তরটা আমি এটাই দিলাম। আর প্রিপারেশনের গল্পটা যদি জানতে চান তাহলে সেটা আবার অন্যরকম আনসার হবে। সেটা হচ্ছে যে আমি প্রথমেই আমার ডিরেক্টরের সাথে বহুবার করে কথা বলি, বিকজ আমি বিলিভ করি ইটস এ ডিরেক্টরস মিডিয়াম। ওনার তৈরি করা পৃথিবীতে আমরা ছোট ছোট পার্ট। সো উনি কিভাবে এই পুরো গল্পটা উনি বলবেন, পুরো সবকটা চরিত্রকে উনি কিভাবে দেখছেন, ওনার সাইকোলজিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়। সো সৃজিতার সাথে বহুবার আমি কথা বলেছি যে কিভাবে উনি দেখছেন চরিত্রটাকে, এবং তারপরে আমি মোটামুটি ধরো 15-20 বার তো স্ক্রিপ্টটা পড়ি, মানে বেশি তো কম নয়। এবং ফলে কি হয়, আমার আর ডায়লগ নিয়ে কোনো কনসেন্ট্রেশন করতে হয় না। মানে যদি সেটে গিয়ে আমাকে ডায়লগ চেঞ্জও করে দেয়, আমি তখন ওই চরিত্রটা আমার অসুবিধে হয় না। এবং এই ছবির ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা ওয়ার্কশপও করেছিলাম স্টেজে, কারণ এখানে তো শুধু বিনোদিনী নয়, বিনোদিনী যখন আবার চৈতন্য হচ্ছে, তো থিয়েটার তখনকার দিনে কিরকম হতো, আমি থিয়েটার প্রচুর এখন দেখেছি বা দেখি, কিন্তু তখন কিরকম হতো, ফুটলাইট কিভাবে নেওয়া হতো, কতটা মানে অঙ্কের মতো তো পুরো বিষয়টা। তো সেটা আমরা 5 দিন মতো একটা ওয়ার্কশপ করেছিলাম এবং সেটা খুবই হেল্প করেছে আমাকে। গানগুলো আইডি যে গানগুলো বানিয়েছেন, জয়তীদি যে গানগুলো বানিয়েছেন, সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমার 11টা গান আছে এই ছবিতে। সো সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিল অনেকদিন আগে। সেটা শুনে শুনে অনেক বেশি আমার চরিত্রটা প্রিপেয়ার করতে সুবিধে হয়েছে। সো ওই, আর বাকিটা তো যেটা বললাম যে সেটে যে এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া হয়েছিল, সেটা আমার খুবই কাজে লেগেছে। আমার জীবনে বিনোদিনী সেই অর্থে যদি আমি দেখি, এবং আমার মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রীকে একদম ভেঙে চুড়ে তার মধ্যে নিজের চিন্তা, পড়াশোনা, রিসার্চ, মেধা যা, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে তার নিজের মতো করে সেটাকে পরিবেশন করতে যে মেন্টরিংটা লাগে, সেই তুলনায় আমি বলবো আমার বিনোদিনী ইজ ডেফিনেটলি বুম্বাদা আর যিশু। মানে আমি যদি এই প্রসেসটা গিরিশ ঘোষ আর বিনোদিনীর সম্পর্কের ডায়নামিক্সটা দেখি, তাহলে ডেফিনেটলি বুম্বাদা আর যিশু। এরকম ধরনের একটা ছবি যখন হয়, আমি বলছি লবগৌরাঙ্গের নাম রেডি হয় বা একটা যদি গুমনামির মতো ছবি হয়, সেক্ষেত্রে দর্শকের কাছে কোন রকম এক্সপেকটেশন থাকে কি যে ছবি দেখতে আসার আগে আমার দর্শক এইটা ভেবে আসবেন বা একদম ক্লিন স্লেটে আসবেন? একটা বেসিক সচেতনতাটা থাকলে সুবিধা হয়। মানে এটা তো আমাদের তরফ থেকে আমরা বলে আসতে পারি না যে পড়াশোনা করে আসবেন হলে। আমি ক্রুকে বলতে পারি, কাস্টকে বলতে পারি যে পড়াশোনা করে সেটে এসো, আমি দর্শককে তো বলতে পারি না পড়াশোনা করে হলে এসো। কিন্তু কথা হচ্ছে যে আমার মনে হয় ট্রেলার, টিজার, গান এগুলো দেখলে যাদের ওইদিকে ইন্টারেস্ট বা ঝোঁক, বা যাদের যদি ঝোঁক আগে ছিল না কিন্তু ট্রেলার দেখে হয়েছে, তারা স্বাভাবিকভাবেই আসবেন বলে আমার ধারণা। এবং সেখানে অবভিয়াসলি আমরা কিছু হেল্প তো করবো, এবং সেটাও স্ক্রিপ্টের একটা অংশ। স্ক্রিপ্টটা যখন লেখা হচ্ছে, এটা তো মানে একদমই ধরা হচ্ছে না যে সবাই নটি বিনোদিনী বিশারদ বা গিরিশ ঘোষ বিশারদ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে প্রচুর জানে, কিন্তু ওই অ্যাজামশনটা থাকবে যে যে কোনো সমমনস্ক না হলেও যে কোনো আগ্রহী মানুষ এর থেকে ইতিহাস, খানিকটা লোককথা, খানিকটা মিথ, খানিকটা ঈশ্বর প্রেম, খানিকটা সমসাময়িক নানান সম্পর্কের টানা পড়ে এই সব কিছু নিয়ে বিনোদন পাবেন, এইটুকু আমি এক্সপেক্ট করতে পারি। এমনিতে যখন একটা ধর্ম এবং রাজনীতি নিয়ে এখন মোটামুটি একটা বাংলায় পরিসর চলছে, সেই সময় সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে লবগৌরাঙ্গের নামে তোমার কাছে কি প্রাসঙ্গিকতা রাখে যে এই জায়গাটাকে আমি আরো নতুন ভাবে দেখতে চাইছি? ভয়ঙ্কর প্রাসঙ্গিক। মানে আমার মনে হয় আমার যিনি প্রযোজক রানা সরকার, প্রধানত তার পুশ এবং তার পারসিস্টেন্সের জন্যই ছবিটা হয়েছে, এটা প্রথমেই বলে রাখা ভালো। তিনি বহুদিন ধরে জাতিস্বর চতুষ্কোণের পর থেকে একসাথে কি করা যায়, তিনি নিজে মায়াপুরে তার জন্ম, তিনি নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত,
তিনি তাকে ঈশ্বরের অংশ বলে মনে করেন, কিন্তু একই সাথে তিনি তার সামাজিক আহ, বিবর্তকের যে জায়গাটা, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গাটা, ঐতিহাসিক যে যে জায়গাগুলো, সেইগুলো সম্বন্ধেও প্রচন্ডভাবে অবগত। তো উনি যখন আমার গল্পটা বলেন, আমি তার মধ্যে যে সারাংশটা তুলি, তার মধ্যে এই প্রাসঙ্গিকতা ছিল বলেই কিন্তু আমাকে আরো বেশি উত্তেজিত করে গল্পটা। এবং প্রাসঙ্গিকতাকে আরো প্রাসঙ্গিক করার জন্য আমি 3টে টাইমলাইন নির্বাচন করি যে গল্পটা বলার জন্য, যাতে আমি 3টে যুগে একটাই গল্প অ্যাজ ইফ 500 বছর ধরে চলছে, সেই গল্পের প্রাসঙ্গিকতা নদীর মতো খানিকটা। এবং সেই নদীর মতো গল্পের মধ্যে কোথাও একটা গিয়ে এখন নদী যেটাতে বইছে, তার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু যা যা বলে গেছেন, যে হিংসা কখনো সমাধান হতে পারে না, কিংবা মানুষে মানুষে বিভেদের কোনো জায়গা নেই, যুদ্ধ সমাধান হতে পারে না, এবং সাম্যবাদের কথা বলে গেছেন, মানুষ এক বলে গেছেন, নানান ধর্মের মানুষ তার ভক্ত হয়েছেন। তো এই যে সমগ্র যে মেসেজিং, আমার মনে হয় অসম্ভব প্রাসঙ্গিক এবং টপিক। তুমি কি এখনো বিশ্বাস করতে মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে যে কোনো ধরনের সামাজিক আন্দোলনের জন্য একটা ধর্মীয় আন্দোলন দরকার, যেটা বেসিক্যালি শ্রী চৈতন্য একটা সময় পর্যন্ত বিশ্বাস করেছেন যে ভক্তি আন্দোলনটা কি কিন্তু একটা সামাজিক আন্দোলনের রূপ নেয়। এই প্রসঙ্গে এই সময় দাঁড়িয়ে তোমার কিছু এক করে নেসেসারি বা সাফিসিয়েন্ট কন্ডিশন বলে মনে হয় না, কিন্তু ইতিহাস বলে যে এই দুটোর একসাথে চলাটা প্রচুরবার হয়েছে এবং খুব কমন একটা ঘটনা। সেটা ভক্তি কাল্ট হোক, সেটা সুফি কাল্ট হোক। কিন্তু এটাও তো ঠিক যে সামাজিক বদল বা সামাজিক পরিবর্তন ধর্ম ছাড়াও হয়েছে, ধর্মের প্রেক্ষাপট ছাড়াও হয়েছে, সেটাও ইতিহাস আমাদের আমি লবগৌরাঙ্গের কনটেক্সটে বলছি, বা ছাড়াও হয়েছে ঠিকই, হ্যাঁ কিন্তু আমি শ্রী চৈতন্যের কনটেক্সটে বলছি। হ্যাঁ, শ্রী চৈতন্য তো হয়েছে, সেটা তো ইতিহাসে বলে যে দুটো একসাথে হাত ধরাধরি করে একসাথে এগিয়েছে। এবং সেটা আমার মনে হয় যে এই যে ঈশ্বর প্রেম বা ঈশ্বর চিন্তা, এবং তার সঙ্গে বৈষ্ণব ধর্ম, তার সঙ্গে এইটা বলা যে হিংসা সমাধান নয় বা যুদ্ধ সমাধান নয়, এটা তো একই খাতে বয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের ছবিতে আমরা ছুঁয়ে গেছি, যে এটার যে যে অপোজিশন বা যে প্রতিপক্ষ বা যে বিরুদ্ধ মত, সেটার সঙ্গে যুঝতেও হয়েছে। শুধু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নয়, তার ভক্তকুলকেও যুঝতে হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন, এটা হ্যাঁ বা না উত্তরটা না দিলেই ভালো। এখানে জয়দীপ মুখোপাধ্যায়ের চরিত্রে কে আছে গবেষক? এখানে আমার মনে হয় যে প্রথম কথা, জয়দীপ মুখোপাধ্যায়ের কোনো মানে ওর গবেষকের কোনো চরিত্র নেই, কিন্তু ঈশা যে চরিত্রটা করছে সেটা একজন পরিচালকের চরিত্র, এবং সেটা খানিকটা আমি বলা যেতে পারে, মানে তার গবেষণার দিক। এবং সেখানে ঈশা যেরকম কনসাল্ট করছে, আমিও কনসাল্ট করেছি। আমি প্রধানত কনসাল্ট করেছি যে দুজন মানুষকে, একজন অবভিয়াসলি রানা সরকার, আরেকজন শিবাশিস বন্দ্যোপাধ্যায়, এই দুজন অথরিটি। এবং তারা আমাকে যে রিডিং লিস্টটা দিয়েছিল গোটা 25 বইয়ের মধ্যে, তার মধ্যে অবভিয়াসলি ইয়ের বইটাও আছে, জয়দেব বাবুর বইটাও আছে, কিন্তু এছাড়া আরো খান 24-এর বইও আছে। সেরকম সিঙ্গেল আউট করে কেউ নেই। তো it's a collated pool of references. পরিণতির কথা তো সেটা তো রূপলী পদ্মা বলবে, সেটা যদি আমরা এখন বলে দিই তাহলে তো মুশকিল। আমি সরাসরি বড়দিনের পুজোর ছবিতে, বড়দিনের ছবিগুলোতে চলে যাবো। এই যে সম্পূর্ণ রেশারেশি, দুটো ছবিকে পিছিয়ে যেতে হলো ফেডারেশনের জন্য, কিছু ছবিকে এগিয়ে আসতে হলো, এবং 2 কোটি টাকার ছবি হলেই তারা প্রাইম টাইম পাবে, এরকম একটা টাইম না ডেট পাবে, এরকম একটা হয়েছে। তো এই যে বক্স অফিসকে বাড়িয়ে বলার একটা প্রবণতা সমস্ত পরিচালকের মধ্যে দেখা যায়, এটা কি কোনোভাবে মনে হয় যে এবার ছবির বাজেটকেও বাড়িয়ে বলা হবে যে আমার 2 কোটি টাকার ছবি আমরা বানিয়েছি, তাহলে আমরা কেন ডেট পাবো না? হ্যাঁ, সেটা হতে পারে। মানে এরকম একটা যদি বেঁধে দেওয়া হয় যে 2 কোটি টাকা, তাহলে তো অবভিয়াসলি সেটা একটা লুপহোল তো চলে আসতেই পারে, এবং সেটা মানুষ ব্যবহার করতেই পারে। বাজেট বা এই বক্স অফিস বাড়িয়ে বলার যে ব্যাপারটা, সেটা নিয়ে তো আমি বহুদিন ধরে চিৎকার চেঁচামেচি করছি, কোনো লাভ হয়নি। অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান করছি, কারণ আমার কাছে সংখ্যা মানে খুব সিক্রেট, মানে খুব
ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেখানে আমি যখন দেখছি একটা ছবির ব্যবসা 3 গুণ 4 গুণ 9 গুণ 8 গুণ এরকমভাবে রিপোর্ট করা হচ্ছে, সো আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়। কিন্তু যেহেতু আমি অ্যাকচুয়াল সংখ্যাগুলো জানি, আমি এটুকু বলতে পারি যে অ্যাকচুয়াল সংখ্যাগুলোও কিন্তু খুব ভালো, যেটা আমি বারবার এই প্রযোজক এবং পরিচালকদের বলি যে মানে তুমি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটাও কিন্তু দারুণ আমাদের মার্কেট সাইজ দিয়ে, তো সেটাকে বাড়ানোর প্রয়োজন নেই, মানে সেটাও খুব ভালো বক্স অফিস। কিন্তু ওই আর কি, যাও পেলে উস আদমি কা সাইন লেকে আও, গোছের ব্যাপারটায় চলে যায়, ও তো বাড়িয়েছিল তো আমি কেন বাড়াবো না, এটা করতে করতে এসকেলেট করতে করতে ব্যাপারটা গল্পের গরু চাঁদে চলে গেছে, গাছে নেই আর। তো যাই হোক, তো বাট এই বাজেট বা এই বক্স অফিসের বাড়িয়ে বলার ট্রেন্ডটা, এটা হোপফুলি একটা একটা কোথাও গিয়ে এই যারা বক্স অফিস রিপোর্ট করে যে পোর্টালসগুলো, তাদের সাথে আমার কথা হয়, আমি তারাও আমাকে বলে দাদা এরকম রিপোর্ট করছে প্রডিউসার ফিগার, আমরা তো ট্র্যাকিং করে পাচ্ছি তার 1/8 বা 1/4, এবার আমরা কি করবো? আমি বললাম যে তুমি তোমাদেরটা রিপোর্ট করো, আর যেটা ওরা বলছে ব্র্যাকেটে প্রডিউসার্স ফিগার বলে রিপোর্ট করো। অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান আমি তোমায় এইটুকু অ্যাডভাইস দিতে পারি। তো হোপফুলি সেটা একটা জায়গায় গিয়ে একটু স্তীমিত হবে এবং লোকজন মানে বেটার সেন্স উইল প্রিভেল, এইটুকুই আমি বলতে পারি। তবে রেশারেশি কিন্তু পুজোয় যেটা হয়েছিল সেটা কিন্তু ক্রিসমাসে নেই, সেটা হ্যাঁ সেটা নেই, সেটা রেশারেশি এই জন্য নেই কারণ এই ক্রিসমাসে আমার আশাটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর অংশ, যে আমি পুজোয় আসবো না, দেবের সঙ্গে কথা হয়েছিল আমার, পুজো আসবো না, আমি ক্রিসমাসে আসবো, মানে দেবই মানে আমি ওকে চয়েস দিয়েছি, আমি পুজো আসবো না, ও বলছিল ক্রিসমাসে আসবো। সো সেই আন্ডারস্ট্যান্ডিং এ আমরা আসছি। 3টে ছবি ডেফিনেটলি মিতিন মাসি বোধহয় পরে অ্যাড হয়েছে, আগে ছিল না, সেটা আমার মনে হয় স্ক্রিনিং কমিটি এই 3টে ছবির ক্যাপ যে এটা ইজ এ ভেরি ওয়াইজ ডিসিশন, কারণ এটা আমরা বহুদিন ধরে দেখছি যে এবার পুজোতে তো খুব বেশি করে দেখলাম যে কোনো ছবি সেই মার্কাটারি ব্যবসাটা করতে পারছে না। আমরা আগের পুজোও যদি দেখি বহুরূপী টেক্কা, বহুরূপী তো মারাত্মক ব্যবসা করেছিল, টেক্কাও খুব ভালো ব্যবসা করেছিল, এবং ওটা সম্ভব হয়েছিল কারণ খুব একটা বেশি ছবি ছিল না, 3টে ছবি ছিল, শাস্ত্রী ছিল, টেক্কা ছিল, বহুরূপী ছিল, সেটা সম্ভব কিন্তু এই জন্য হয়েছিল। এবার 3টে থেকে ওটা 4টে হয়ে গেলেই স্ক্রিন শেয়ারিং, শো শেয়ারিং, আর মানুষও মানে কনফিউজ হয়ে যায় আর কটা ছবি দেখবে, মানে একটা পুজোয় মানে 4টে ছবি দেখছে এরকম কিন্তু বিরল, ইউজুয়ালি 2টো ছবি দেখে মানুষ, তো সেই দুটোর মধ্যেই কভার করে 3টে ছবি হয়ে যায় আর কি। তো আমার মনে হয় যে এই 3টে ছবির ক্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা রাখা উচিত। যদিও সৃজিত উত্তরটা খানিক আগে দিয়ে দিয়েছে, আমার প্রশ্নটা ছিল, আমি তাও আপনাকে প্রশ্নটা করছি, আপনার কি মনে হয় সেটা জানতে। কিন্তু আমি এটা ধরে নিচ্ছি যে কৌশিক গঙ্গোপাধ্যায় ধূমকেতুর সময় ব্যক্তিগতভাবে সৃজিত এবং আরো কয়েকজনকে বলেছিলেন যে এসবিএফ এর লেক অফিসে আড্ডা হচ্ছে, যে শুভশ্রীর দিকে নজর রাখো, দুর্দান্ত অভিনেত্রী, কিন্তু এই অভিনেত্রী, কিন্তু মুশকিল হচ্ছে যদি আমি সেইটাকে বাদ রাখি, মানে ব্যক্তিগত বলাটাকে বাদ রাখি, তাহলে দেখা যাচ্ছে যে রাজ চক্রবর্তী যখন পরিণীতা বা সন্তান করলেন তখন আপনি একটা ইন্দুবালা ভাতের হোটেল পেলেন, বা এখন না, আমি জানতে চাইছি, আমি বলতে চাইছি এই কারণে যে সবসময় কাছের মানুষদের হাত ধরে একজন অভিনেত্রী সত্তাটা বেরিয়ে আসে, না হলে তাকে একটা স্টিরিওটাইপ ফেলে দেওয়া হয়। অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই এটা? একদম নেই। আচ্ছা, কেন অসুবিধা কোথায়? প্রবলেম কোথায়? মেক ইট সিম্পল। একজন মানুষ মানে ধরো আজকে সৃজিতদা এত কাজের মধ্যে ব্যস্ত থাকে, তার মধ্যে কখনো কোনো এক আড্ডায় কৌশিক গাঙ্গুলি বলে গেছিলেন শুভশ্রীর কথা, সেটা মনে রাখাটা পসিবল নয়, রাইট? আর যেভাবে শুভশ্রীকে রাজ দেখছে সেভাবে দেখাটা সৃজিতদার পক্ষে পসিবল নয়। এবং বিং আ ডিরেক্টর অর আ প্রডিউসার, যদি তার মনে হয় যে আমি এই সুযোগটা দিতে চাই ওকে, সে আমাকে দিয়েছে সেই খেলার মাঠটা, এবং সেখানে আমি খেলেছি, এবং তারপরে আমি ইন্দুবালা পেয়েছি, এবং একটা জিনিস সরি আমি এখানে ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওকে 2019-এ বলেছিলাম, হ্যাঁ, এই ওর রিসেন্ট যে চেঞ্জ, এটা কিন্তু হওয়ার আগেই ওকে আমি বলেছিলাম, কারণ আমার মাথায় কিন্তু ছিল যে শুভশ্রীর মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা কিন্তু আমার মাথায় ছিল। হ্যাঁ, অবভিয়াসলি আমি প্রযোজক নই, সো আমি গিয়ে একটা পরিণীতা প্রডিউস করতে পারিনি, বা আজকে একটা ইন্দুবালা আজকে মানে ধরো পরিণীতা হয়েছে আমার হাজবেন্ডের থ্রুতে, সেখানে অসুবিধা কোনো অসুবিধা নেই। আমার হাজবেন্ড একটা মাঠ
তৈরি করে দিয়েছিল আমাকে, আমি সেখানে প্রমাণ করেছি। কিন্তু আমাকে প্রত্যেকটা মাঠে খেলতে হয়েছে। ইন্দুবালাতে কিন্তু রাজের কোনো তৈরি করা মাঠ কিন্তু নয়। এটাকে খারাপ বলছি না, আমি আমিও বলছি না, যে আমি আমি আপনাকে বলছি যে বোঝাচ্ছি। একজন, আমরা দেখেছি এটাই যে একজন করেন তারপরে তার কাছে ওই ধরনের ছবি আসতে থাকে। একজনকে তো করতেই হবে। এক্স্যাক্টলি, সেটা রাজ চক্রবর্তী করেছেন, আমি সেটাই আপনাকে বললাম। এটা হ্যাঁ, fact আমার না হিসেবে আমার অন্য কোনো কিছু অসুবিধা হচ্ছে। মানে যেমন আমার আর অনুপমের তো বিবাহিত সম্পর্ক নয়, রাইট? মানে তো সেখানে আমাকে আমার অনুপমে নেওয়ার পর শিবু নিয়েছে, অনেকে নিয়েছে, হ্যাঁ, অনুপমের সঙ্গে কাজ হ্যাঁ, করেছে। ওই সুযোগটা কেউ তো না কেউ না কেউ তো কাউকে না কাউকে করে একটা দেয়। দিতেই হবে আর কি। মানে এখানে আমার মনে হয় বিশ্বাসটা ইম্পর্টেন্ট, যে আমার এই মানুষটির মেধার ওপর বিশ্বাস আছে এবং আমার কোথাও একটা গাট ফিল আছে যে এর মেধা বা এর শিল্প কোথাও একটা গিয়ে মানুষকে ছোঁবে। আর মানে ধরো সেটা ছাড়াও মানে যেটাই স্ক্রিনে সৃজিত দা আমাকে দেখেছে বা শুনেছে, তারপর তো আমার সব কাজই মোটামুটি দেখেছে সৃজিত দা, সেই এক্সপিরিয়েন্সটা আবার আলাদা, আবার কাজ করার সময় আবার এক্সপিরিয়েন্সটা আলাদা, ঠিক কি না? অ্যাবসলিউটলি। মানে ওইটা দেখার পরেও আমার মনে হয় যে কাজের সময় সৃজিত দা আরো বোধহয় 4টে ছবি আমাকে নিয়ে করার কথা ভাবছে। এখন এই যে নুয়ান্স গুলো যেটাও বলছো, যে রাজ যেটা দেখতে পেয়েছে, রাজ ওর সাথে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করেছে, সো ও অনেক বেশি অভিজ্ঞ ওর নানান পারফরমেন্সের দিক থেকে, নানান লেয়ার, নানান নুয়ান্সের দিক থেকে, যেটা এখন আমিও খানিকটা অবগত। যে আচ্ছা, শুভশ্রী এটাও পারে, আবার শুভশ্রী ওটাও পারে, শুভশ্রী এই এক্সপ্রেশনটাতে এই ইমোশনটাকে এইভাবে ড্রাইভ করতে পারে, ওটাকে ওইভাবে ড্রাইভ করতে পারে। সো নাও আই এম মাচ মোর কনফিডেন্ট বিকজ আমি নিজে কাজ করে দেখেছি। So yeah, so that's, I think it's a natural process. শেষ দুটো প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে যে বাংলা সিনেমার পাশে কি সত্যি সত্যি পরিচালকরা বা বাকিরা দাঁড়াতে চায়? কারণ এইটা নিয়েও তো বহু কথা হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে বড় ছবি হলেই তাদের শো কিরম হবে। তুমি নাম নিয়েছো, আমি তাই নাম নিয়েছি, দেবের ছবি হলেই এরকম একটা সমস্যা তৈরি হয় যে কবে আসবো আমি, আমার ছবির সময় একটা হিন্দি সিনেমা চলে এলো, আমি কোনো শো পাচ্ছি না। যখন আমার ঋত্বিকের ছবিটা আসছে তখন আমাকে শো দেওয়া হচ্ছে না, এই ধরনের একটা জিনিস তৈরি হয়। অন্য সময় একাডেমি অফ ফাইন আর্টস এর জন্য তোমাকেই বোধহয় একটা প্রিমিয়ারের বন্দোবস্ত করতে হবে। এই সমস্যাটাকে তুমি কিভাবে অ্যাড্রেস করো? ছোট ছবির পাশে কি লোকজন আদৌ দাঁড়াতে চায়? লোকজন বলতে ইন্ডাস্ট্রির বুঝুন। আমার মনে হয় দাঁড়ায়, আমি তো দাঁড়াই, আমি আমার কথা বলতে পারি, আমি তো প্রচন্ডভাবে দাঁড়াই। নতুন কোনো কেউ যদি আমাকে ইমপ্রেস করে বা আমার যদি তার কাজ ভাল লাগে, আমি তো প্রচন্ড মানে একদম মানে দাঁড়িয়ে পড়ি আর কি, ফেসবুকে লিখি, অ্যাক্টিভলি হেল্প করার চেষ্টা করি। কিন্তু ওই যেটা বললাম যে দেবের কথাটা যেটা উঠলো, দেব কিন্তু এই ধূমকেতুর সময় যে জিনিসটা করেছে সেটার ফল কিন্তু গোটা ইন্ডাস্ট্রি পাচ্ছে। ও কিন্তু শুধু একার জন্য করেনি। এই যে সরকার থেকে প্রাইম টাইমের এই টাইম আর ডেটটা কিন্তু স্পেসিফিক ভাবে আলাদা করাটা খুব জরুরি। প্রাইম টাইমে যে 50% বাংলা ছবির নিয়মটা হয়েছে, এটা কিন্তু সব বাংলা ছবি, 2 কোটির ব্যাপার নেই, সব বাংলা বাংলা ছবি 50% প্রাইম টাইমে দিতেই হবে। এবং ব্যাপারটা এতটাই অ্যাপ্লাই করা হয়েছিল যে গোটা মাল্টিপ্লেক্স চেনের মানে সর্বভারতীয় লোকজনরা এখানে এসে তারপর মিটিং করতে বাধ্য হয়েছে যে কিভাবে ব্যাপারটাকে স্ট্রাকচার করা হবে। দুর্গাপূজার সময় সেই নিয়মটাই এবার ভেঙে গেছে। দুর্গাপূজার সময় কে বললো সেই নিয়মটা ভেঙে গেছে? দুর্গাপূজার সময় রঘুনাথ অনেক বেশি শো হয়েছে। না, কিন্তু রঘুরাঘব তো বাংলা ছবি, গুজরাটি ছবি তো নয়। না, অন্যান্য বাংলা ছবি ছিল। না, কিন্তু ব্যাপারটা ছিল বাংলা ছবি আর হিন্দি ছবির মধ্যে, নানান বাংলা ছবির মধ্যের ব্যাপার কিন্তু ছিল না। সেটা নিয়ে কিন্তু আমাদের তো একটা একটা করে যুদ্ধ করতে হবে। প্রথম যুদ্ধটা বৃহত্তর যুদ্ধ, ইংরেজি ছবি হিন্দি ছবি ভার্সেস বাংলা ছবি। ফার্স্টে ওই যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটা গভর্নমেন্ট এসে, সরকার এসে নিয়মটা করেছে এবং অ্যাটলিস্ট বাংলা ছবির জন্য ব্যাপারটা সিকিউর হয়েছে। এবার নেক্সট যে স্ক্রিনিং কমিটির মিটিং গুলো হচ্ছে, সেগুলো এই যে 3টে ছবির ক্যাপ, এটা তো এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে যে এইবার নাও দ্যাট প্রাইম টাইম ইজ রিজার্ভ ফর বেঙ্গলি ফিল্মস অ্যাটলিস্ট 50%, এইবার বাংলা ছবির মধ্যে ব্যাপারটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, সেখানে স্ক্রিনিং কমিটির ডিসিশনটা খুব অর্থনৈতিক একটা 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 ক্রাইটেরিয়া থেকে, যে যেই নতুন প্রযোজকরাও যারা আসছেন ইন্ডাস্ট্রি, তারা যে বিনিয়োগটা করছেন, তাদের যদি ফেরত টাকা তারা না পান, তারা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন, এটা কেউই চান না। হুইচ ইজ ওয়াই যারা বেশি বিনিয়োগ করছেন তাদেরকে প্রাইম ডেট দেওয়া হচ্ছে। ইটস অ্যাবসলিউটলি আ ফিনান্সিয়াল প্রিন্সিপাল। কিন্তু আমরা দেখছি সারা বছরে এই প্রাইম টাইমের নিয়মটা কিন্তু সারা বছরের, শুধু প্রাইম ডেটের নয়। সো সারা বছরে প্রচুর ডেটস পড়ে আছে যেখানে প্রাইম টাইম বাংলা ছবির জন্য ফিক্স করা আছে, বোথ মাল্টিপ্লেক্স অ্যাজ ওয়েল এজ সিঙ্গল স্ক্রিন।
সেখানে রিলিজ হোক। ব্যক্তিগত শেষ প্রশ্ন আমার, বলছে যে ব্যক্তিগত সমস্যা পেরিয়ে স্ক্রিন শেয়ার করার ক্ষেত্রে আপনি কতটা উদার এবং কতটা, মানে আমি বলতে চাইছি যে এই কেরিয়ারের এই সময় এসে দাঁড়িয়ে আপনার মানসিকতা ঠিক কি কথা বলে? মানে ধরুন যদি আজকে ধূমকেতু 2 হয়, এটা যদি অন্য ছবির নাম আমি করলাম, যে যদি ধূমকেতু 2 হয় তাহলে সেক্ষেত্রে কি দেব এবং আপনি একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, বা শ্রীযুক্ত যদি আজকে একটা স্ক্রিপ্ট নিয়ে আসেন? হ্যাঁ, কেন করবো না? আমি একজন অভিনেত্রী, আমি এখানে কাজ করতে এসেছি, আমি নিজেকে জল বলি। এবং আমার কাছে ইম্পর্টেন্ট আমার ডিরেক্টর আমার কাছে কি কাজ নিয়ে আসছে, আমার কাছে ইম্পর্টেন্ট আমার চরিত্রটা কি গল্পে, আমার ডিরেক্টর কি ভাবছে, কিভাবে আমাকে প্রজেক্ট করবে, আমার মানে পার্শ্ব চরিত্ররা কি কি আছে। আমি কিন্তু নিজেকে হিরোইন বলি না, আমি একজন চরিত্র হিসেবেই নিজেকে দেখতে চাই, একটা গল্পের চরিত্র আমি। সো আমার পার্শ্ব চরিত্ররা কারা কারা আছে আমার কোনো অসুবিধা নেই। দেবের সাথে, যেটা আপনি জানতে চাইছেন যে দেবের সাথে পরবর্তীকালে আমি কাজ করব কিনা, ভালো কাজ এলে কেন করব না, যেখানে আমার চরিত্রে কিছু করার থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, রাতে ঘুম উড়ে যাবে, এরকম কোনো চরিত্র থাকলে অবশ্যই করবো। থ্যাংক ইউ সো মাচ।